সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি আমরা জানব, খুবই কমন বিষয়, কিন্তু অনেকের ক্ষেত্রে বিষয়টি আননোন বিষয়, অজানা। ভিডিওর টপিক কি? টপিক হলো এজমালি সম্পত্তি। এজমালি সম্পত্তি কি বা কাকে বলা হয়? এজমালি সম্পত্তি থাকলে তা করণীয় কি, এবং এই এজমালি সম্পত্তি ক্রয় করা অর্থাৎ কেনা যায় কি না। ভিডিওটি সম্পূর্ণ শুনুন, মনোযোগ দিয়ে দেখুন। আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। আমরা অনেকেই জমি জায়গা জমি জরিপ সম্পর্কে অনেক ছোট ছোট টার্মস গুলো জানি না, যেহেতু এই শব্দ বা এই টার্মস গুলো অনেক পুরনো, আজকের দিনে অনেকে জানে না, কিন্তু জানা প্রয়োজন। এই জন্য পুরনো CSRS খতিয়ানে বা পুরনো দলিলে এই সমস্ত টার্মস বা শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা যখন পুরনো নথিপত্র ঘাটাঘাটি করব বা পুরনো নথিপত্র যাচাই করব, দেখাদেখি করব, সেক্ষেত্রে এই টার্মসগুলো আমাদের সামনে এসে গেলে আমরা যদি না জানি, তখন বিষয়টা আমাদের কাছে বেশ অজানা হয়ে যায় এবং এড়িয়ে চলে যায়। তো আমরা এই টার্মসগুলো, এইরকম কিছু কিছু টার্মসগুলো আমাদের শেখা প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। তো এজমালি সম্পত্তি শব্দের অর্থ কি বা এজমালি সম্পত্তি বলতে কি বোঝানো হয়? এজমালি বলতে যৌথ সম্পত্তি, অর্থাৎ একের অধিক মালিক একটি সম্পত্তি বা জমির ওপর যখন অনেকজন মালিকানাধীন থাকে, সেই সম্পত্তি বা জমিটা হলো এজমালি সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তি। তো এজমালি ওয়ারিশ সম্পত্তিকে আমি আমার ভাষায় বলছি একটি পরাধীন সম্পত্তি। যদি আপনি বলেন পরাধীন কেন বলছেন, মানে স্বাধীন নেই কেন এই সম্পত্তির উপর, যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন। তো এই হলো এজমালি সম্পত্তি। এখন এজমালি সম্পত্তি যদি থাকে, মানে একটি সম্পত্তির উপর বা একটি জমির উপর যদি অনেকজন মালিক থাকে বা অনেক ওয়ারিশ থাকে যারা পৈতৃক সূত্রে পেয়েছেন, তাহলে এই ধরনের জমি বা সম্পত্তির উপর করণীয়টা কি হয়? সবচেয়ে প্রথম কাজ হলো, যদি একটি প্রপার্টির উপর অনেকজন মালিক হয়, সেটা ক্রয় সূত্রে হতে পারে বা ঠাকুরদা বা তার পিতার সম্পত্তি আমরা পরস্পর পেয়ে থাকি, অনেকজন ওয়ারিশ হয়, অর্থাৎ ওয়ারিশ সম্পত্তি বা প্রপার্টি হয়ে থাকে। প্রথম কাজ হলো ওটাকে নামজারি করা, অর্থাৎ মিউটেশন করে সরকারি গভর্নমেন্টের কাছে রেকর্ডে নথিভুক্ত করতে হবে। দ্বিতীয় করণীয় কাজ হলো, যেহেতু একটি জমির উপর অনেকজন মালিক থাকেন, সবচেয়ে প্রধান যে সমস্যাটি হয়ে থাকে, একদম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো, সেটি হলো বন্টন করা, কে কোন দিক থেকে দখল নেবে। এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বললাম পরাধীন সম্পত্তি। কারণ আপনি যদি আপনার অংশটুকু, সাপোজ মনে করুন যে একটি 10 কাঠা জমি, সেখানে মালিক রয়েছেন ওয়ারিশ সূত্রে হোক বা ক্রয় সূত্রে অনেকজন মিলে হচ্ছে 20 জন। এখন আপনি 1 কাঠা জমি পাবেন, ধরুন 1 কাঠা জমি পাবেন, আপনি যা বিক্রি করবেন কোন দিক থেকে দেবেন, যে ক্রেতা তাকে কোন দিক থেকে বুঝিয়ে দেবেন। যে কিনবে সে ভবিষ্যতে একটা গাছও পুঁততে পারবে না। যখন গাছ পুঁততে যাবে কেউ না কেউ অবজেকশন করবেন যে না, আমি ওই দিক থেকে পাবো। এই জন্য বললাম এটি হলো এক ধরনের পরাধীন সম্পত্তি। এই পরাধীন থেকে স্বাধীন হতে গেলে আপনাকে কি করতে হবে? 3 নম্বর করণীয় হলো বন্টন করতে হবে, বন্টননামা দলিল করতে হবে, এবং বন্টননামা দলিল অনুযায়ী কে কোন দিকে দখল পাবে সেটাও আমিন দিয়ে মেপে দখল করতে হবে। দখল করে নিয়ে সেটাকে পার্টিশন করে রাখতে হবে। ঠিক আছে, এই হলো এজমালি সম্পত্তির হচ্ছে প্রধান মেন যে করণীয়, এই বিষয়গুলো আপনাকে করে নিতে হবে। এর পরবর্তী বিষয় হলো যেটা, যে কোনো এজমালি সম্পত্তি যদি থাকে, সেই ধরনের সম্পত্তি বা জমি কেনা যাবে কি? হ্যাঁ যাবে, তবে এক কথায় আমি হ্যাঁ বলতে পারবো না। যদি একটি প্রপার্টির ওপর একের অধিক মালিক থাকে, 10 জন, 15 জন, 20 জন বা তার থেকেও বেশি থাকে, যদি সবাই মিলে বিক্রি করে, তাহলে আপনি এক চান্সে নিয়ে নিতে পারেন। কিন্তু এর মধ্যে যদি 2-1 জন বিক্রি করে, সেক্ষেত্রে আমার মনে হয় আপনাকে একটু যাচাই বাছাই করাই দরকার রয়েছে। কি ধরনের যাচাই বা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথম অবলম্বন করতে হবে, যে বিক্রেতা, মানে আপনি 2 জন বা 3 জন বা 4 জনের কাছ থেকে কিনবেন, তাদের নামে নামজারি বা রেকর্ড রয়েছে কি নাম। ঠিক আছে, তারপরে যেটি দেখবেন যে তিনি ওই সম্পত্তি বা প্রপার্টির ওপর দখল করে আছেন কিনা, শুধুমাত্র ওয়ারিশ সূত্রে হোক বা ক্রয় সূত্রে হোক, তিনি মানে দলিল করে রেকর্ড করে রেখেছেন।
আপনাকে অবশ্যই দেখে নিতে হবে সেই ব্যক্তি ওই জমির ওপর কতটুকু অংশ দখল করে আছে। ঠিক আছে, এর সাথে সাথে আপনাকে অবশ্যই সেই বিক্রেতার কাছ থেকে জানতে হবে যে তারা বন্টননামা দলিল করেছে কিনা। যদি দলিল না করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পস্তাবেন, কারণ বাকি যারা ওই জমির মানে মালিক অলরেডি রয়েছে তারা আপনাকে দখল করতে দেবে না। বিভিন্ন রকম প্রবলেম ঝামেলা আপনাকে নিয়ে আসবেন। আপনি যখন ডান দিকে যাবেন তারা বললো আমরা ডান দিকে পাবো, আপনি যখন বাম দিকে যাবেন তারা বললো আমরা বাম দিকে যাব। এইভাবে আপনি প্রবলেমে পড়বেন। তাহলে কি করতে হবে, আপনি সেই ব্যক্তির কাছ থেকে বন্টননামা দলিল নেবেন। বন্টননামা দলিল অনুযায়ী মানে ডান দিক বাম দিক চৌহদ্দি যেভাবে রয়েছে সেই দলিলে সেইভাবে তিনি দখল আছে কিনা সেটা দেখে নিতে হবে। আরেকটা বিষয়, আপনাকে থার্ড পার্সনের মাধ্যমে আশেপাশে চারিদিকের মাধ্যমে আপনাকে খোঁজ নিতে হবে যে ওই সম্পত্তির উপর বাকি যারা মালিক রয়েছে, মানে আপনি যাদের থেকে কিনতে চাইছেন তারা বাদে যারা মালিক রয়েছে তারা তার অংশটুকু কিনতে ইচ্ছুক কিনা। যদি বলেন কেন ইচ্ছুক কিনা, তার অংশ সে যাকে তাকে বিক্রি করতে পারে না। একটি দাগের উপরে যখন অনেকজন মালিক থাকে, একজন বা দুজন বিক্রি করে, বাকি যারা মালিক রয়েছে তাদের অগ্রক্রয় অধিকার প্রথমেই থাকে, যেটাকে আমরা অনেকেই জেনে থাকি প্রিএমশন কেস। নাহলে আপনাকে প্রিএমশন কেস করে দেবে, আপনি টাকা দিয়ে আপনাকে মামলা কিনতে হবে। যদি তাদের ইন্টারেস্ট বা কেনার আগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। যদি আপনি কিনে নেন তাহলে প্রিএমশন মামলা করে দেবে, আপনি এই মামলা নিয়ে ছুটুন, এখন টাকা নিয়ে মামলা কেনান। তো ভিউয়ার্স, মোটামুটি আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম যে এজমালি সম্পত্তি কি, এর করণীয় কি, বা এজমালি সম্পত্তি কেনা বা ক্রয় করা যায় কিনা, যদি ক্রয় করেন বা কেনেন তাহলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য আমি ফার্স্ট টাইমে বলেছিলাম না যে এটি হলো একটি পরাধীন সম্পত্তি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।